বাগেরহাট ছাত্রলীগের কারাবন্দী এক নেতার স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ আর তার পাশে ফ্লোরে পড়ে আছে 9 মাস বয়সী নবজাতকের নিথর দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মর্মান্তিক এই ছবিটি। বিষয়টি নিয়ে যখন চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই নিয়ন্ত্রিত নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নেতারা ভোটের আশায় চাইছেন আওয়ামী লীগের সুদৃষ্টি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটি যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে নৌকার মাঝি অর্থাৎ আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না, অথচ সেই নৌকার কোটি কোটি যাত্রীর বা ভোটারের জন্য বিএনপি থেকে শুরু করে জামাত কিংবা এনসিপি নেতারা এখন প্রেমের কবিতা আবৃত্তি করছেন। কয়েক মাস আগেও যাদের মুখে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী বলতে বলতে ফেনা উঠে যেত, আজ সেই নেতারাই আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে এক প্রকার রাজনৈতিক ডিগবাজি বা আদর্শিক প্লাস্টিক সার্জারি সম্পন্ন করছেন। মাত্র কয়েকদিন আগেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দাবি করে তুলোধুনো করা বিএনপি মহাসচিব এখন করছেন আপার সম্বোধন। অন্যদিকে জামাতের যে নেতা কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি বলে দাবি করেছেন, তার মুখে এখন স্পষ্ট উচ্চারণ বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্থপতি। আবার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন এনসিপি নেতারা। প্রশ্ন হলো, 1.5 বছর ধরে শ্বাসরুদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এসব আশ্বাসে কতটা বিশ্বাস রাখতে চাইবেন? আবার ভোটের মাঠে প্রার্থীদের কণ্ঠে মন ভোলানো আশ্বাসের ঠিক বিপরীত ঘটনা এখনো ঘটছে প্রতিদিন। মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকায় যখন আওয়ামী লীগকে আশ্বস্ত করছেন, ঠিক তার 2 দিন আগে ঢাকায় তারই দলের নেতাকর্মীরা মব করে হাসপাতালে পাঠিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে। ফলে নির্বাচনে জয় পেতে প্রার্থীদের পক্ষ থেকে দেয়া নিরাপত্তার আশ্বাসের চিরে কতটা ভিজবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী। তার স্বামী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 6টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলের সন্তানের জন্ম দেন। যুগান্তরের এক প্রতিবেদনে জানানো হয়, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই 23শে জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে রিপোর্টটিতে দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মর্মান্তিক এই মৃত্যুর ছবি। সেই সঙ্গে কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও সাদ্দাম প্যারোলে মুক্তি পায়নি। এর পরিবর্তে যশোর কারাগার গেটে শেষ দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এমন অনেকগুলো মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখা গেছে গত 1.5 বছরে। গণমামলায় আসামি করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। জেলবন্দি অবস্থায় মারা গেছেন বেশ কয়েকজন। অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসব মামলা যারা করেছেন তাদের বেশিরভাগই বিএনপি সমর্থক হিসেবে পরিচিত। গণমামলা করার অভিযোগ আছে জামাত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধেও। এর বাইরে সারা দেশে মবের তাণ্ডব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, সম্পদ লুট, হয়রানি সহ নানান অভিযুক্ত আছে। ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের উপর 19শে জানুয়ারি চড়াও হন বিএনপি সমর্থকেরা। পুলিশের উপস্থিতি বসুন্ধরা আবাসিক এলাকায় প্রচন্ড মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 3 দিন পর একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। এমন ভয়াবহ অবস্থার মধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে পাওয়ার প্রতিযোগিতা নেমেছে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 2 জোটের প্রার্থীরা।
এই জন্য 1.5 বছর ধরে শেখ হাসিনাকে ভিলেন বানিয়ে ফেলা নেতাদের মুখে শোনা যাচ্ছে নতুন সুর। দর্শক, 2024 সালের আগস্টের যে ঢেউ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছিল, সেই ঢেউয়ের তোড়ে আওয়ামী লীগ এখন কেবল একটি স্থগিত রাজনৈতিক অস্তিত্ব। কিন্তু রাজনীতির অঙ্ক তো আর আবেগে চলে না। দেশের মোট ভোটার একটি বিশাল অংশ, ঐতিহাসিকভাবে যেটি 30 থেকে 48% যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা এখন কোথায় যাবেন? সে প্রশ্ন বেশ কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছে। এই বিশাল ভোট ভর্তি বস্তা এখন সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় নিষিদ্ধ ফল। 12,76,00,000 ভোটারের এই মহাযজ্ঞে আওয়ামী লীগহীন মাঠ এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। সেটি টের পাওয়ার কারণে কি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে শেখ হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট থেকে হয়ে গেলেন আপা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23 জানুয়ারি ঠাকুরগাঁয়ে শেখ হাসিনাকে আপার সম্বোধন করে ভোট চেয়েছেন। দাবি করেছেন, হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে তিনি আছেন। বিএনপি মহাসচিব কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে আরেক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনেরও ভূয়সী প্রশংসা করেছেন। এলাকার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব হামলার জন্য বিএনপি অভিযুক্ত হলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। অথচ এখন মির্জা ফখরুল দাবি করছেন তারা নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে শুনে রাখার দায়িত্ব নিয়েছেন। এই দৌড়ে শুধু বিএনপি নয়, আছে সরকারের বড় মিত্র জামাত এবং এনসিপিও। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রাতারাতি নিজের তৈরি করা ইতিহাসও মুছে ফেলেছেন। গত বছরের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত আয়োজিত এক অনুষ্ঠানে গোলাম পরোয়ার দাবি করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। কিন্তু ভোটের মাঠে শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করলেন এই জামাত নেতা। মিয়া গোলাম পরোয়ার 23 জানুয়ারি নিজের নির্বাচনী এলাকায় দাবি করেন, রাজাকার ইস্যুটি নতুন কিছু নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এই বিষয়টি মীমাংসা করে গেছেন। এটি একটি নিষ্পত্তিকৃত বিষয়। শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন বলেও দাবি করেন গোলাম পরোয়ার। বলেন, সে নীতি পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুসরণ করেন। অবশ্য অতীত রেকর্ড বলছে, 2021 সালের 15 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেছেন। তখন তিনি দাবি করেছিলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 2024 সালের 5 আগস্টের পর অবশ্য জামাত নেতাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যান ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে কাছে টানার এই দৌড়ে পিছিয়ে নেই কিংস পার্টি এনসিপি নেতারাও। তারা একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জন্য দরজা খুলে বসে থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আওয়ামী লীগের যেসব কর্মী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না, তারা চাইলে 10 দলীয় জোটে যোগ দিতে পারেন। বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ, 14 দল, এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 24 জানুয়ারি এই চরম বাস্তবতাটি তুলে ধরেছেন। বলেছেন, আওয়ামী লীগের ভোট সবাই চাইছে, শুধু জাতীয় পার্টি চাইলেই যত দোষ। জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দেবেন না
নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো কোনো দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেওয়া হচ্ছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন মাঠ পর্যায়ের প্রার্থীরা। তাই নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের জোর তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা বা হয়রানি থেকে রক্ষারও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দর্শক, 1991 থেকে 2008 সাল পর্যন্ত যে 4টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে আওয়ামী লীগ কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 48% ভোট পেয়েছে। কিছুদিন আগেও আওয়ামী লীগের কোনো জনসমর্থন নিয়ে দাবি করা রাজনীতিবিদরা এখন এই ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। এতটাই চিন্তিত যে গতকাল যাদের ফ্যাসিস্ট বলে গালি দিতে দিতে রাজনীতিবিদরা মুখে ফেনা তুলে ফেলতেন, আজ তাদের সমর্থকদের ভোট পেতে তারা ড্রয়িং রুমে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। বাড়িঘরে যেতে পারছেন না, জীবন জীবিকার জন্য কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে থাকতে হচ্ছে। গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। এই প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে বিএনপি জামাতের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ব্যক্তিগত ক্রোধের কারণে অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি করেছিল। মজার ব্যাপার হলো, এই গহ্বরটি এখন এমন এক টানে সবাইকে আকর্ষণ করছে যে অতি বড় কট্টরপন্থী নেতাও এখন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ফেসিবাদী না বলে বন্ধু হিসেবে দেখার চেষ্টা করছেন। যে নেতারা গত 17 মাসে আওয়ামী লীগকে দেশের বুক থেকে মুছে ফেলার কথা বলেছেন, তারাই আজ এক একজন আওয়ামী লীগের ভোটারের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরছেন। আদর্শ এখন ডাস্টবিনে, আর গদির লোভ এখন রাজনীতির প্রধান চালিকা শক্তি। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা, নাকি তারা যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালট ছুঁয়েই দেখবেন না। বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবচেয়ে বড় বিজয় হবে রাজনীতির ডিগবাজির। 12ই ফেব্রুয়ারি হয়তো নতুন সরকার আসবে, কিন্তু সেই সরকারের ভিত্তি হবে সেই ফেসিবাদী ভোটারদেরই সমর্থন যাদের গালি দিয়ে এই নেতারা একদিন মাঠ গরম করেছিলেন। বাংলাদেশের মানুষ এখন কেবল একটি কথাই বলতে পারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।